ইমপায়েমা এটা বলতে কি বোঝায় এটা আমাদের একটু জানতে হবে। ইমপায়েমা মানে হলো গিয়ে আমি ধরলাম এই যে একটা লাং, তো এই লাংকে কাভার করে থাকে হচ্ছে লাংয়ের সাথে একেবারে লেগে থাকে যেটা, সেটাকে তো আমরা বলি ভিসেরাল প্লুরা। আর লাংকে কাভার করে এখান দিয়ে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল প্লুরা। তো ভিসেরাল প্লুরা যেটা, এটা তো লাংয়ের সাথে লেগে থাকলো, আর এটাকে কাভার করে যেটা থাকলো প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরাটা মেনলি আমাদের যে চেস্ট ওয়াল থাকে অর্থাৎ রিবের কিছু নিচ দিয়ে কিন্তু আমরা এই লেয়ারটা পাইতে পারি। সো এজন্য এই মানে প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরা এদের মাঝের যে জায়গা আমি আরেকটু ভালো করে আঁকাই, অর্থাৎ এই যে হচ্ছে লাং, এবং এই লাংকে কাভার করে এখান দিয়ে আমি ধরলাম আছে প্লুরা। তো এই লাং আর প্লুরার মাঝের জায়গাটাতে এখান দিয়ে বিভিন্ন ফ্লুইড আমি ধরলাম জমলো, নর্মালের থেকে যখন অনেক বেশি জমে যায় তখন সেটাকে আমরা প্লুরাল ইফিউশন বলি, প্লুরাল ইফিউশন। তো এই প্লুরাল ইফিউশনের জায়গাটাতে এখানে এই যে যে জিনিসগুলো জমছে এই জিনিসগুলো যদি পাস হয়, পাস যেটাকে আমরা বাংলায় পুজ বলি, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি ইমপায়েমা। এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা পায়োথোরাক্স এই নামেও জেনে থাকি। সো পায়োথোরাক্স বা ইমপায়েমা এই নামে হচ্ছে আমরা এটাকে অ্যাড্রেস করি। ইমপায়েমা আমরা আরেকটা জায়গায় পাই যেটাকে আমরা বলি হচ্ছে ইমপায়েমা অফ গল ব্লাডার। হ্যাঁ, সো ইমপায়েমা অফ গল ব্লাডার এরকম একটা টার্ম আছে যেটা হচ্ছে গল ব্লাডারে হচ্ছে পাঁচ জমা। হ্যাঁ, বাট আমরা এখানে হচ্ছে প্লুরাল ইফিউশনের একটা টাইপ যেটা ইমপায়েমা, এটা নিয়ে কথা বলতেছি। ইমপায়েমা সাধারণত টিউবারক্লোসিস অর্থাৎ টিবি কারো হয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস ব্যাকটেরিয়া দ্বারা পালমোনারি টিবি, অথবা কারো নিউমোনিয়া হয়েছে। তো নিউমোনিয়া হওয়া পেশেন্ট বা টিবি পেশেন্টদের কিন্তু এই ইমপায়েমা হওয়া চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, এখন বেশ কিছু জিনিস আমাদের জানতে হবে। এটা কিন্তু একটা সিরিয়াস মেডিকেল কন্ডিশন, অর্থাৎ এটা যদি হয় তাহলে এটার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট খুব দ্রুত করতে হবে। ট্রিটমেন্টের মধ্যে যেমন ওই যে পাঁচটা জমছে প্লুরাল স্পেসে বা ক্যাভিটিতে, ওইটাকে ড্রেন করে ফেলতে হবে। এটা হচ্ছে ফার্স্ট চয়েস। ড্রেন করার পাশাপাশি ড্রেন করার পরে আমাদের অ্যান্টিবায়োটিক এর অপশনের কথা চিন্তা করতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিক কী দেওয়া উচিত কিনা। তারপরে হচ্ছে গিয়ে সার্জারিও লাগতে পারে বেশ কিছু ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। তারপর আমরা কিছু ড্রাগসও ইউজ করি এখানে, যেমন ফাইব্রিনোলাইটিক্স ড্রাগস। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট কথাতে আসি যে ইমপায়েমা হচ্ছে একটা সিরিয়াস মেডিকেল কন্ডিশন, একটা ইমার্জেন্সি কন্ডিশনই কাইন্ড অফ। একবার হয়ে গেলে অনেক বেশি ম্যানিফেস্টেশন সাইন সিমটমস প্রকাশ পায়। এখানে পাঁচ জমা হয় এবং এটা হচ্ছে লাং এবং চেস্ট ওয়াল, অর্থাৎ লাং বলতে বোঝানো হচ্ছে ভিসেরাল প্লুরা যেটাকে একেবারে লাংয়ের সাথে লেগে আছে, আর চেস্ট ওয়াল বলতে প্যারাইটাল প্লুরা। এদের মাঝের যে স্পেসটা এখানেই জমা হয়েছে মেনলি পাস, এবং এটা আশেপাশের বিভিন্ন স্ট্রাকচার থেকে ইনফেকশন প্লুরা থেকে ছড়াই যায় এবং প্লুরার ইনফ্লামেশন করে এবং আলটিমেটলি এখানে কিন্তু পাস জমা হয়। এবং এটা নিউমোনিয়া বা টিউবারক্লোসিস যাদের আছে তাদের ক্ষেত্রে হওয়ার চান্স কিন্তু খুব বেশি। এবং দেখা যায় যে এই সকল পেশেন্টদের, অর্থাৎ যাদের নিউমোনিয়া আছে, টিউবারক্লোসিস আছে এবং তাদের ইমপায়েমা হইলো, তো তাদের যখন আমি ওই পাঁচটা কালেক্ট করব, স্যাম্পল কালেক্ট করলাম, অ্যাসপিরেট করলাম ফ্লুইডটা, তখন আমি সেটাকে এক্সামিনেশন করে দেখবো মাইক্রোস্কোপিক্যালি, অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে যখন দেখবো সেখানে আমি অনেক বেশি নিউট্রোফিল পাবো। নিউট্রোফিল হচ্ছে এক ধরনের পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, যেটা হচ্ছে নিউট্রোফিল, রাইট? 2 থেকে 5টা লোবের মতো থাকে নিউক্লিয়াসে, এই জন্য এদেরকে আমরা পলিমরফোনিউক্লিয়ার বলি। এবং এগুলো খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা ফ্লুইডটা অর্থাৎ প্লুরাল যে ফ্লুইড যেটা হচ্ছে পাস, ইমপায়েমার ক্ষেত্রে পাস, এটা যখন আমরা কালেক্ট করব, সে কালেক্ট করে সেটাকে কিন্তু আমরা কালচার করতে পারি। কালচার করে হচ্ছে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কোন অর্গানিজম, এটা কি মানে কোন ব্যাকটেরিয়া। হ্যাঁ, আমরা সেটা ডায়াগনোসিস করার ট্রাই করবো, আইডেন্টিফাই করার ট্রাই করবো। এবং পাশাপাশি আমরা গ্রাম স্টেইন করতে পারি, গ্রাম স্টেইন, রাইট? গ্রাম স্টেইন করে আমরা দেখতে পারি যে এটা কি গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ। এবং কালচার, গ্রাম স্টেইন এগুলো করার মাধ্যমে আমরা ভালো একটা ডিসিশনে পৌঁছাতে পারি। ইভেন কালচার করার পরে সেন্সিটিভিটি টেস্ট করে আমরা কোন অ্যান্টিবায়োটিকটা বেস্ট হবে এটাও ডিসাইড করতে পারি। এবং ইমপায়েমা যদি এমন হয় যে আচ্ছা এই যে হচ্ছে লাং, তো লাংকে কাভার করে আছে প্লুরা এবং এর মাঝে এখানে জমছে হচ্ছে পাস, তো এখন এটা যদি পুরো প্লুরাল স্পেসে জমে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে যে আচ্ছা একটা ইন্টারপ্লুরাল স্পেস দখল করছে, এটা হচ্ছে মানে একেবারে সিম্পল একটা কালেকশন। বাট যদি এমন হয় যে না, কোনো একটা পার্টিকুলার জায়গাতে জমছে পাঁচটা প্লুরাল স্পেসের, তাহলে সেটাকে আমরা বলি লোকুলেটেড বা ইনসিস্টেড ইমপায়েমা। এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমরা জাস্ট একটু জানলাম। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যে ইমপায়েমা কিন্তু সাধারণত ইউনিল্যাটারাল হয়, অর্থাৎ এক সাইডের লাঙেই হওয়ার চান্স বেশি বা হয়, শুধুমাত্র এক সাইডকে এফেক্ট করে। তো রিস্ক ফ্যাক্টর কী কী আছে? ফার্স্ট কথা তো এরা হচ্ছে কি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া বা টিউবারক্লোসিস এই পেশেন্টদের ক্ষেত্রেই হবে বা হয়, মানে ইনফেকশনটা ট্রান্সমিটেড হয়ে ওইখানে প্লুরাল স্পেসে গিয়ে। বাট প্যারানিউমোনিক ইফিউশন যেটা, এটা মেনলি নিউমোনিয়ার ফলেই তো প্যারানিউমোনিক ইফিউশন হয়, অর্থাৎ প্লুরাল ইফিউশন যখন নিউমোনিয়ার কারণে হয় সেখানে আমরা প্যারানিউমোনিক ইফিউশন বলতেছি, বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এবং যাদের প্যারানিউমোনিক ইফিউশন হয়, মানে যাদের নিউমোনিয়া হয়, দেখো ফার্স্ট কথা যাদের নিউমোনিয়া হয়, ব্যাকটেরিয়া দ্বারা নিউমোনিয়া হইলো, অনেক বেশি জ্বর থাকবে, কাফ হবে, শ্বাসকষ্ট হইতে পারে। সো নিউমোনিয়া যাদের হলে এদের 40% পেশেন্টের হচ্ছে প্লুরাল ইফিউশন হয়। ঠিক আছে,
এবং ওই প্লুরাল ইফিউশন যাদের হয়েছে তাদের মধ্যে 15% পেশেন্ট দেখা যায় যে প্লুরাল ইফিউশনের পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে ইম্পায়ামা হতে পারে, অর্থাৎ প্লুরাল ইফিউশনে হয়তো নর্মালি সেরাস ফ্লুইড আছে, সেটা পরবর্তীতে ওইখানে পাস হয়ে গেছে, কারণ ইনফেকশনটা সিভিয়ার হয় এবং দেখা যায় যে এর ফলে পাস তৈরি হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন ট্রমা বা সার্জারি এটা করার ফলে দেখা যায় যে প্লুরাল স্পেসে হেমোথোরাক্স হতে পারে, অর্থাৎ ব্লাড জমতে পারে, কিন্তু এই ব্লাডটা পরবর্তীতে আবার যে কাজটা করতে পারে যে ব্লাড ইনফেকশন হয়ে সেখানে কিন্তু আবার পাস জমে মানে ইম্পায়ামা করতে পারে। ইসোফেগাস যদি রাপচার হয়, ইসোফেগাস যদি রাপচার হয়ে যায় তাহলে ওইখানে বিভিন্ন ব্যাকটেরিয়া থাকতে পারে এবং সেই ব্যাকটেরিয়াগুলো প্লুরাল স্পেসে গিয়ে কিন্তু কী করতে পারে, ইম্পায়ামা করতে পারে। সাবফ্রেনিক অ্যাবসেস, অর্থাৎ ডায়াফ্রামের নিচে কোনো একটা অ্যাবসেস আছে, সেটাও রাপচার হয়ে সেটা মানে ফেটে যেয়ে কিন্তু পরবর্তীতে প্লুরাল স্পেসে ব্যাকটেরিয়া চলে যেয়ে ইনফেকশন করে পাস তৈরি করতে পারে, ইম্পায়ামা করতে পারে। সেই কয়টা রিস্ক ফ্যাক্টর আমরা মনে রাখবো। মেইন হচ্ছে টিউবারকুলোসিস, নিউমোনিয়া, এগুলো ঠিক আছে। এখন আমরা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংসে বলছি যে নিউট্রোফিল অনেক বেশি পাবো। ম্যাক্রোস্কোপিক ফাইন্ডিংস যদি বলি তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্লুরা যেটা সেটা আমরা ইনফ্লামড পাবো, এই প্লুরাল সারফেসগুলো, এবং সেখানে পাস থাকবে, পাস ফিল্ড এক্সুডেটস পদার্থ টাইপের আমরা পাবো, এবং পাস যখন থাকবে সেটা অনেক প্রেশারাইজড অবস্থায় থাকতে পারে। এর ফলে যেটা হয় যে যদি প্রপারলি ট্রিটমেন্ট না দেওয়া হয় ওই প্রেশারাইজড অবস্থায়, অর্থাৎ এই যে লাং এবং লাংকে কভার করে এখানে প্লুরা যেহেতু আছে, সো এখানে যখন পাসটা আছে জমা, সেই পাসটা অনেক প্রেশারাইজড অবস্থায় থেকে এক পর্যায়ে কী করতে পারে, বার্স্ট হয়ে যেতে পারে, বার্স্ট বা রাপচার হয়ে যেতে পারে, মানে ফেটে এই যে প্লুরা রাপচার হয়ে পাসটা কিন্তু বের হয়ে কী করতে পারে, যেমন ধরো এরা ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা করতে পারে। ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা বলতে বোঝানো হয়েছে যে এরা প্লুরাল স্পেস থেকে ব্রঙ্কাসে চলে যেতে পারে, ঠিক আছে, ব্রঙ্কাসে চলে যেতে পারে, ট্রাকিয়া থেকে যে ব্রঙ্কাস হয়েছে সেই ব্রঙ্কাসে চলে গিয়ে এরা কিন্তু মানে আমাদের যে স্পুটাম, সেই স্পুটামকে পুরুলেন্ট করে দিতে পারে, অর্থাৎ আমরা বলতে পারি যে পুরুলেন্ট বা পাসফিল্ড যে স্পুটাম সেটা হবে কখন, যখন এই ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলা হবে, ফলে যখন আমরা কাফ দিব কাফের সাথে যে স্পুটাম বের হবে সেটা পুরুলেন্ট হবে, পাসফিল্ড হবে। আচ্ছা, ফলে একটা অ্যাবনর্মাল কানেকশন তৈরি হলো। নর্মালি তো এটা হওয়ার কথা না, প্লুরাল স্পেস থেকে ব্রঙ্কাসে যাওয়ার তো কথা না। আচ্ছা, আরেকটা টার্ম আছে পায়োনিউমোথোরাক্স, এটাও একটা কমপ্লিকেশন। এটা মানে হচ্ছে গিয়ে পাস তো থাকে প্লুরাল স্পেসে, বাট এটার সাথে এয়ারও থাকতেছে, এটাকে আমি বলি পায়োনিউমোথোরাক্স। এই কথাটা ইম্পর্টেন্ট। ইম্পায়ামা নেসেসিটেন্স, এটা মানে হচ্ছে যে প্লুরাল ক্যাভিটি থেকে পাসগুলা কি সাবকিউটিনিয়াস অ্যাবসেস তৈরি করতেছে, অর্থাৎ স্কিনের নিচে যায় বা সাবকিউটিনিয়াসলি এরা হচ্ছে অ্যাবসেস বা সাইনাস এগুলো তৈরি করতেছে, এটাকে আমরা বলতেছি ইম্পায়ামা নেসেসিটেন্স। এই কথাটা মনে রাখো। এবং এই কমপ্লিকেটেড কেসগুলোতে কিন্তু সার্জারি দরকার হতে পারে। কী দরকার হতে পারে? সার্জারি, ঠিক আছে, ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট হিসেবে। আচ্ছা, কী কী ম্যানিফেস্টেশন প্রকাশ পাবে? অনেক বেশি চেস্ট প্লুরেটিক শার্প চেস্ট পেইন হবে, এবং পারসিস্টেন্ট হাই গ্রেড রিকারেন্ট ফিভার হতে পারে, রেমিটেন্ট ফিভার যাকে আমরা বলি, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও, এবং শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, কারণ প্লুরাল ইফিউশন, ইম্পায়ামা এক ধরনের প্লুরাল ইফিউশনই তো। সো প্লুরাল ইফিউশনের একটা ফিচার হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ব্রেথলেসনেস এগুলো থাকা, ডিসমিয়া থাকা, এবং কাফ থাকতে পারে, এবং পাস বের হইতে পারে কাপ দিয়ে স্পুটামের মাধ্যমে, যেটা হচ্ছে ইউজুয়ালি ব্রঙ্কো প্লুরাল যে ফিস্টুলা, সেই ক্ষেত্রে হওয়ার চান্স বেশি, এবং ফ্যাটিক, উইকনেস এগুলো থাকবে সাধারণত শুরুতে যখন ইনফেকশন শুরু হলো ব্যাকটেরিয়া দ্বারা, ঠিক আছে, ইনফেকশন শুরু হলো প্লুরাল ক্যাভিটিতে, তখন ইউজুয়ালি অত সুন্দর ফিচার বোঝা যায় না। কিন্তু একবার যদি ইম্পায়ামা হয়ে যায়, পাস যদি অ্যাকুমুলেশন হয়ে যায়, তাহলে কিন্তু সিমটমসগুলো পাওয়া যাবে, সিস্টেমিক সিমটমস পাওয়া যাবে, লোকাল সিমটমস পাওয়া যাবে, এবং সেটা আর্জেন্টলি মেডিকেলি ট্রিটমেন্ট করতে হবে। সিস্টেমিক সিমটমসের মধ্যে জ্বর থাকবে, হাই গ্রেড ফিভার, এবং এটা রেমিটেন্ট বা রিকারেন্ট হবে, রাইগর্স থাকবে, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ঘাম হবে, অনেক বেশি দুর্বলতা, ওয়েট লস থাকতে পারে, অনেক বেশি নিউট্রোফিল অর্থাৎ পলিমরফোনিউক্লিয়ার, লিউকোসাইটোসিস, যখন লিউকোসাইট বেড়ে যায় সেটাকে আমরা লিউকোসাইটোসিস বলি। তারপরে সিআরপি বা সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা সিআরপি, এটা অনেক বেশি থাকবে। লোকাল ফিচার্সের মধ্যে পেইন থাকবে, প্লুরাল পেইন বা প্লুরাল ইনফ্লামেশন থাকবে, ফলে আলটিমেটলি ব্রেথলেসনেস হবে, শ্বাসকষ্ট হবে, এবং কাফের সাথে স্পুটাম বেরোতে পারে ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলাতে, মানে স্পুটাম বেরোলে সেটা পুরুলেন্ট হতে পারে ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলাতে, এবং প্লুরাল ইফিউশনের অন্য যে ক্লিনিক্যাল সাইন্সগুলো, ঠিক আছে, এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, ক্লিনিক্যাল সাইন্স এগুলো আমরা পাবো, যেমন হচ্ছে আমরা দেখবো যে যেমন ব্রেথ সাউন্ড এফেক্টের জায়গাটাতে আমি ভালো করে পাবো না, ডালনেস পাবো, ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এরপর আসলে যে যদি ট্রিটমেন্ট না দেওয়া হয় তাহলে লাঙে দেখা যেতে পারে লাঙের টিস্যুতে সেপসিস হয়ে গেছে, ব্যাকটেরিয়া অ্যাটাক করার কারণে রেসপিরেটরি ফেলার হয়েছে, লাং ফাইব্রোসিস হয়েছে, এবং ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টিবায়োটিক, ড্রেনেজ, সার্জারি এরকম বিভিন্ন মিন অবলম্বন করতে পারি, ঠিক আছে। এখন ফিচার্সগুলো যদি আরেকবার একটু বলি, যেমন হচ্ছে ফিভার থাকবে অনেক বেশি, এবং দেখা যায় যে চিলস, রাইগর, এক্সেসিভ সোয়েটিং এগুলো থাকতে পারে, এবং পেশেন্টের ভালো ফিল হয় না, খুবই আনইজি ফিল হয়, ম্যালেইস থাকে, এবং ওয়েট লসও থাকতে পারে, মানে নিউট্রোফিল অনেক বেশি থাকবে, সিআরপিও বেশি থাকবে, যেটা ইনফ্লামেশনকে ইন্ডিকেট করবে, প্লুরাল পেইন, ব্রেথলেসনেস এগুলো তো থাকবেই, এবং কাফ হচ্ছে থাকলে কাফের সাথে পুরুলেন্ট ডিসচার্জ হতে পারে, কপিয়াস পুরুলেন্ট ডিসচার্জ, যেটা হচ্ছে ব্রঙ্কো প্লুরাল ফিস্টুলাতে স্পেশালি, এবং আমরা ডালনেস পাবো, পারকাশন করে ব্রেথ সাউন্ড কম পাবো, মুভমেন্টটা কমে যাবে, চেস্ট মুভমেন্ট উই এফেক্টের জায়গাটাতে, এবং বেশ কিছু ফিচার আমরা কিন্তু পাবো। আমরা যদি ইনভেস্টিগেশন করি তাহলে কী কী ফাইন্ডিংস পাবো? ইনভেস্টিগেশনের মধ্যে ফার্স্টে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভিউ, চেস্ট এক্সরে করতে পারি আমরা একটা। তো চেস্ট এক্সরে করলে আমরা জানি চেস্ট এক্সরে যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা
নর্মালি প্লুরাল ইফিউশন হইলে সেটা বলতে পারি যে আচ্ছা প্লুরাল ইফিউশন কীভাবে চিনবো, সেটা আমি গত প্লুরাল ইফিউশনের ভিডিওতে সুন্দর করে বলছি যে প্লুরাল ইফিউশন হইলে আমরা বুঝতে পারবো। কিন্তু এটা কি মানে ব্লাড জমছে অর্থাৎ হেমোথোরাক্স হয়েছে, নাকি পাঁচ জমে পায়োথোরাক্স বা ইমপাইমা হয়েছে, নাকি এখানে কাইল জমছে কাইলোথোরাক্স হয়েছে, ঠিক আছে, নাকি নর্মাল সেরাস ফ্লুইড জমছে, কী জমছে এটা কিন্তু আমি এক্সরে দেখে বলতে পারবো না। এই জন্য আমরা কনফিউজড হয়ে যাই অ্যাকচুয়ালি যেটা কি ইমপাইমা কিনা, ঠিক আছে। এটা কিন্তু আমি নর্মাল অন্য ইনভেস্টিগেশন আমার দরকার হবে, কিন্তু আমি চেস্ট এক্সরে দিয়ে অত সুন্দর করে এটা বলতে পারবো না, ঠিক আছে। বাট এখানে আমি এটা ইমপাইমা হয়েছে কিনা এটা চেস্ট এক্সরেতে বোঝার উপায় হচ্ছে ডি শেপড একটা শ্যাডো পাওয়ার পসিবিলিটি কিন্তু আছে, ঠিক আছে। যেমন আমি যদি একটু দেখাই, এই যে চেস্ট এক্সরেটা লক্ষ্য করো, তো এখানে এটা হচ্ছে রাইট সাইড পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ চেস্ট এক্সরে, এবং এখানে হচ্ছে এখানে দেখো একটা জিনিস যে এটা তো রাইট কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, এটা হচ্ছে রাইট কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলগুলো এই সাইডে রাইট সাইডে ভালো বোঝা যাচ্ছে, বাট এখানে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তো যেহেতু বোঝা যাচ্ছে না, তার মানে আমি বুঝতে পারতেছি যে কোনো ইফিউশন আছে এখানে, ঠিক আছে, ইফিউশন আছে, প্লুরাল ইফিউশন টাইপের। এটা আমরা মোটামুটি বুঝতে পারছি এখন। বাট এটা পাস কিনা এটা বোঝার জন্য দেখো এখানে একটা ডি মার্ক আছে, ডি শেপড একটা সাইন আছে। তো এই সাইনটা আসলে কিন্তু ইমপাইমার ক্ষেত্রে মোটামুটি থাকে, হ্যাঁ ইমপাইমার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। সো এই ডি শেপড একটা মার্ক, এটা কিন্তু ইমপাইমাকে ইন্ডিকেট করতে পারে, ডি সাইন আমরা এটাকে বলি। এবং এটা দেখো লেফট লাঙের মিড জোন বরাবর হচ্ছে গিয়ে আমরা কিন্তু পাইছি। সো লেফট লাঙে মিড জোন বরাবর আমরা এটা কিন্তু পাইছি, ঠিক আছে। ওকে, এখন আসা যাক যে আচ্ছা তাহলে এই যে ডি শেপ শ্যাডো, দেখো আমরা চেস্ট এক্সরে কী বলা হয়েছে, যেখানে ডি শেপড একটা শ্যাডো পাইছি লেফট লাঙে মিড জোন বরাবর, যেটা ইমপাইমাকে ইন্ডিকেট করতেছে। এবং এই ক্ষেত্রে এই যে একটা জিনিস লক্ষ্য করো, যেখানে যেহেতু পাঁচ জমছে আমি বুঝতে পারতেছি যে এই সাইডে ফ্লুইড জমছে। এখন ফ্লুইডটা পাস কিনা সেটা বোঝার জন্য যে আমি বললাম যে ডি শেপড একটা শ্যাডো যেটা ইমপাইমাকে ইন্ডিকেট করতেছে। তা বাদে এখানে দেখো এখানে মনে হচ্ছে একটা টিউব কিন্তু এখানে ইনসার্ট করা হয়েছে একটা, যেটাকে আমরা বলতেছি কি টিউব থোরাকোস্টোমি। অর্থাৎ আমি এখানে একটা টিউব ড্রেন করছি এবং এটার কানেকশান আসলে বাহিরে একটা মানে কন্টেইনারের সাথে থাকে, যে কন্টেইনারতে আমরা পাঁচটা কালেক্ট করি, ঠিক আছে। তো এইভাবে আমরা ধরো এখান থেকে একটা মানে ইন্টারকোস্টাল স্পেস দিয়ে এইভাবে একটা টিউব ঢুকিয়ে এভাবে আমরা পাস কালেক্ট করতে পারি। এবং এইভাবে মিলে আমরা ড্রেনেজটা কিন্তু করি, ঠিক আছে। থিন পাস হইলে খুব সহজে এইভাবে ড্রেন করা যায়। আর যদি থিক পাস হয় অর্থাৎ পাসটা অনেক বেশি থিক বা মোটা ঘন হয়, তাহলে আমরা হচ্ছে এখানে বিভিন্ন ফাইব্রিনোলাইটিক্স ইউজ করি। ফাইব্রিনোলাইটিক্স ওষুধ বা মেডিসিন, যেই ড্রাগসগুলো দিলে এই পাসটা একটু থিন হয়, ঠিক আছে, থিন হয় ফলে আমি খুব সহজে টিউব দিয়ে কালেক্ট করতে পারি। আচ্ছা, এবং এখানে আমরা কিছুটা লোকুলেটেড বা কী বলে ইনসিস্টেড ইমপাইমা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আসা যাক যে আমরা এখানে যদি একটু দেখি, যদি এমন হয় যে পায়োনিউমোথোরাক্স হয়েছে অর্থাৎ এয়ারও আছে পাসও আছে প্লুরাল ক্যাভিটিতে, তাহলে আমরা হরাইজন্টাল ফ্লুইড লেভেল হচ্ছে এক্সরেতে পাইতে পারি। এই কথাটা জাস্ট একটু মনে রাখো, হ্যাঁ। আমরা জাস্ট এক্সরে নিয়ে যখন পড়বো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ভালো করে যে জানছি বা জানবো যে অ্যাকচুয়ালি হরাইজন্টাল ফ্লুইড লেভেল বলতে কী বোঝায়, যেটা আমরা পায়োনিউমোথোরাক্সের ক্ষেত্রে কিন্তু পাবো। আমরা যখন নিউমোথোরাক্স করবো তখন এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। আল্ট্রাসাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লুইডের লোকেশনটা কোথায়, হ্যাঁ, যে প্লুরাল ক্যাভিটির কোন জায়গায় অ্যাকচুয়ালি ফ্লুইডটা জমছে সেটা ভালো করে আইডেন্টিফাই করার জন্য আল্ট্রাসাউন্ড আমাদের ভালো গাইড করতে পারে। এবং এটা কি ঠিক হয়ে গেছে কিনা, স্ক্যারিং আছে কিনা, এই বিষয়গুলো বুঝাইতে, ঠিক আছে, কোনিক ইনফ্লামেশনে যেটা হইতে পারে এই জিনিসটা বুঝাইতে আল্ট্রাসাউন্ড ভালো রোল প্লে করে। এবং এটা কি জাস্ট নর্মাল ফ্লুইড কালেকশন নাকি এখানে কম্পার্টমেন্ট, অর্থাৎ এই যে প্লুরাল ক্যাভিটির একটা জায়গায় এখানে কম্পার্টমেন্ট তৈরি হয়েছে বা ফাইব্রাস বিভিন্ন ব্যান্ড, এটা একটা ফাইব্রাস ব্যান্ড সেপটেশন বিভিন্ন হয়েছে এবং এর মাঝে মাঝে এখানে ফ্লুইড জমছে বা পালস জমছে, এরকম কিনা, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি যে মাল্টি লোকুলেটেড বা কম্পার্টমেন্টালাইজড কিনা, এই দুইটার মধ্যে। অর্থাৎ সিম্পল ফ্লুইড কালেকশন মানে এরকম কোনো কম্পার্টমেন্ট নাই, নর্মালি সব জায়গায় ফ্লুইড জমছে। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট কিন্তু আমরা ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে করতে পারি, ঠিক আছে। এবং যদি মাল্টি লোকুলেটেড হয় তাহলে সেটা কিন্তু মানে দেখা যায় যে এখানে ফাইব্রিন বিভিন্ন ডেব্রিস এগুলো জমা হতে পারে এবং আলটিমেটলি আমাদের ড্রেন করা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ সিম্পল হলে আমরা জাস্ট হয়তো একটা টিউব দিয়ে দিলাম, টিউবের মাধ্যমে ড্রেন করে ফেললাম, বাট বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ থাকলে এটা ড্রেন করা খুবই ডিফিকাল্ট। এবং সিটি স্ক্যানের রোল হচ্ছে যে প্লুরাল বিভিন্ন কন্ডিশন, যেমন প্লুরাল কি থিক বা মোটা হয়ে গেছে কিনা, এটা ক্যালসিফাইড হয়ে গেছে কিনা, লোকুলেশনস আছে কিনা প্লুরার মধ্যে, ঠিক আছে, মানে বিভিন্ন ফাইব্রাস সেপ্টা আছে কিনা, বা আন্ডারলাইন কোনো লাং ডিজিজ আছে কিনা, যেমন নিউমোনিয়া, অ্যাবসেস, ব্রঙ্কাস কি ব্লকড হয়ে গেছে কিনা, নাকি ওপেন আছে, ব্রঙ্কিয়াল প্যাটেন্সি চেক করতে এটার একটা ডিটেইলড আইডিয়া বা ইনসাইট আমাদেরকে কিন্তু দেয় সিটি স্ক্যান, হ্যাঁ, সিটি স্ক্যান। আচ্ছা, কম্পিউটার টোমোগ্রাফি যাকে আমরা বলতেছি। এরপর আসা যাক যে দেখো আমরা কিন্তু ডায়াগনোসিসের জন্য বিভিন্ন ফ্লুইডও অ্যানালাইসিস করবো। বিভিন্ন ফ্লুইড বলতে আমরা যে ফ্লুইডটা কালেক্ট করবো, অর্থাৎ পাস আমরা কালেক্ট করবো প্লুরাল ক্যাভিটি থেকে। এই পাসটা কালেক্ট করে আমরা হচ্ছে পাসটা কীভাবে কালেক্ট করবো, ওই যে আল্ট্রাসাউন্ড বা সিটি এগুলোর গাইডেন্স নিয়ে আমি খুব সহজে বুঝতে পারবো কোথায় আমার নিডেলটা ঢুকাইতে হবে। নিডেল ঢুকে আমি সেই যে জায়গায় ইমপ্যামা হয়েছে ওই জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসবো। এবং এক্ষেত্রে হোয়াইট বোর্ড নিডেল ইউজ করা হয় থিক টার্বিট পাসের ক্ষেত্রে, ঠিক আছে, হোয়াইট বোর্ড নিডেল, হ্যাঁ, এই কথাটা মনে করো। টার্বিট মানে ঘোলা, থিক মানে খুবই ঘন পাস,
যেটা ইম্পায়ামার ডেভেলপড ইম্পায়ামাতে হইতে পারে। আচ্ছা, কিছু বায়োলজিক্যাল মার্কারের কথা তোমার মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি ইম্পায়ামাতে যেহেতু এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে মেইনলি ইম্পায়ামাটা বেশি হওয়ার চান্স। সো এই জন্য আমরা জানি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেখানে আছে সেখানে ব্যাকটেরিয়ার একটা টেন্ডেন্সি থাকে গ্লুকোজকে খেয়ে ফেলা, মানে গ্লুকোজ শেষ করে দেবে এরা, ফ্লুইডে গ্লুকোজ থাকতে দেবে না বেশি। যেমন আমরা মেনিনজাইটিসে দেখছিলাম যে সিএসএফের মানে যে গ্লুকোজ লেভেল সেটা খুবই কমাই দেয় মেনিনজাইটিসে, হ্যাঁ। তো সে একইভাবে গ্লুকোজ লেভেল 3.3 মিলিমোল পার লিটারের থেকে কমে যাবে। এবং দেখা যায় যে ল্যাকটেজ ডিহাইড্রোজেনেস, সেটা মেনলি সেল অনেক বেশি ভাঙতেছে ইনফ্লামেশনের ফলে, এটাকে ইন্ডিকেট করে। সো ল্যাকটেড ডিহাইড্রোজেনেস এনজাইমটা যদি আমরা অনেক বেশি পাই, এটা ইন্ডিকেট করে যে অনেক বেশি সেল ব্রেকডাউন হচ্ছে, ইনফ্লামেশন অনেক বেশি হচ্ছে, ইন্টেন্স ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে। সো এটাও কিন্তু একটা ইন্ডিকেটর। আমাদের 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারের থেকে বেশি যদি এলডিস আমরা পাই তাহলে সেটা ইন্ডিকেট করে এটা ইম্পায়ামা, ঠিক আছে। আবার যদি ফ্লুইড অ্যাসিডিক ফ্লুইড এর মতো যদি হয়, অর্থাৎ ইম্পায়ামার যে ফ্লুইডটা এটার পিএইচ যদি আমরা মেজার করি এটা 7.2 থেকে কম হবে, অর্থাৎ কিছুটা অ্যাসিডিক হবে, পিএইচ কম হবে। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়াল মেটাবলিজম, তারপর হচ্ছে গিয়ে মানে অ্যাসিডিক বিভিন্ন বাই প্রোডাক্ট ওখানে জমা হয়, এরকম একটা পিএইচ তৈরি করে। এবং আমরা যদি এমন দেখি যে পাসটা অনেক বেশি থিক, তাহলে ওই পাসের কিন্তু পিএইচ আমাদের মেজারমেন্টের দরকার নেই, কারণ ওটা মেজারমেন্ট করতে গেলে বিভিন্ন ব্লাড গ্যাস অ্যানালাইজার, বিভিন্ন কম্পোনেন্টস কিন্তু ড্যামেজ হতে পারে। সো এই জন্য আমাদের দরকার নাই ওইটা মেজার করা। আচ্ছা, এখন আসা যাক যে মাইক্রোবায়োলজিক্যাল এবং হিস্টোলজিক্যাল টেস্টিং। নর্মালি আমরা ওই যে ফ্লুইডটা কালেক্ট করবো বা অ্যাসপিরেট করবো, পাসটা কালেক্ট করবো, এই পাসটা আমরা কী করবো, অবশ্যই অ্যান্টিবায়োটিক থেরাপি যদি আমি দিতে চাই, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই পাসটা কালেক্ট করে ফার্স্টে কী করবো, কালচার করে আমি দেখবো কোন ব্যাকটেরিয়াটা দেখে আমি পরবর্তীতে হচ্ছে গিয়ে ড্রাগ সিলেক্ট করার ট্রাই করবো। আগেই শুরুতে ড্রাগ দিয়ে দেবো এরকম না। তবে যদি আমি অর্গানিজম আইডেন্টিফাই নাই করতে পারি তাহলে ইমফিরিক্যাল থেরাপি হিসেবে আমি ড্রাগ দিতে পারি। ইমফিরিক্যাল থেরাপি মানে আমি জাস্ট অর্গানিজমটা জানি না, আমার ট্রিটমেন্টও করা দরকার যদি একটা ইমার্জেন্সি কন্ডিশন, সেই জন্য আমি ইমফিরিক্যাল থেরাপি দিচ্ছি। আচ্ছা, এবং কালচার বেশ কিছু ক্ষেত্রে নেগেটিভ হতে পারে, যেমন হচ্ছে কি যদি অলরেডি কেউ অ্যান্টিবায়োটিক নিয়ে থাকে তো অ্যান্টিবায়োটিকটা তো মানে সাপ্রেস করে রাখবে ওই ব্যাকটেরিয়ার গ্রোথটাকে, সেই জন্য কালচার নেগেটিভ হতে পারে রেজাল্ট। সো তখন আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, ঠিক আছে। এই জন্য অবশ্যই আগে কালচার করে তারপর অ্যান্টিবায়োটিক সিলেক্ট করা উচিত। এবং এটা কি টিউবারকুলার ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে কি না, নাকি এটা নন টিউবারকুলার, এই মানে ইম্পায়ামা, এই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়েট করা খুব ইম্পর্টেন্ট। এই কারণে কারণ যদি টিউবারকুলার ইম্পায়ামা হয় তাহলে আমার অ্যান্টি টিউবারকুলার ড্রাগস দিয়ে কিন্তু আমার ট্রিট করার ট্রাই করতে হবে, টিউবারকুলোসিসটাকে সারতে হবে। আর যদি নন টিউবারকুলার হয় তাহলে যে নর্মাল যে অ্যান্টিবায়োটিক আছে যেই অর্গানিজম দ্বারা হয়েছে তার বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিক বেস্ট হবে ওইটা আমরা দিব, ঠিক আছে। সো যেহেতু দুটো ট্রিটমেন্ট প্ল্যান আলাদা, এই জন্য আমাদের দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা পারতে হবে। যেমন টিউবারকুলার ইম্পায়ামা জন্য আমরা প্লুরাল বায়োপসি করবো, হিস্টোলজি করবো, মাইক্রোবায়োলজিক্যাল বিভিন্ন টেস্ট করার মাধ্যমে ট্রাই করবো ডিফারেন্সিয়েট করতে, ঠিক আছে। এখন ম্যানেজমেন্ট কীভাবে দিব? ম্যানেজমেন্ট দেওয়ার আগে আমি একটা কথা আমরা একটু জানতে হবে যে ম্যানেজমেন্ট আমরা কখন ইম্পায়ামাকে সারতে পারবো, যখন দেখবো যে ইনফেকশনটা কমপ্লিটলি ইরাডিকেট করতে পারছি, ইনফেকশনটাকে কমপ্লিটলি শেষ করে ফেলতে পারছি। সো তখনই আমি বুঝবো যে আচ্ছা পার্সেন্টার ইম্পায়ামাটা হিল হচ্ছে বা সেরে যাচ্ছে বা সেরে যাবে। আর যদি এমন হয় যে দেখো আলটিমেটলি এই যে লাং, তো এই যে হচ্ছে লাংকে কভার করেছে প্লুরা, তো এই স্পেসেই তো হচ্ছে পাঁচ জমছে, তো এই প্যারিটাল প্লুরা আর হচ্ছে ভিসেরাল প্লুরা এদের মাঝের যে স্পেসটা, এই স্পেসটাতেই তো পাঁচ জমছে। এই স্পেসটা যেখানে পাঁচ জমে আছে এটাকে যদি আমি অবলিটারেট করে দিই, এই স্পেসটাকে ধ্বংস করে দিই, যেখানে পাঁচটা মানে ধ্বংস করে দিই বলতে পাঁচটা আমি জমার জন্য স্পেস দিব না, তাহলে কিন্তু এটা হিল হয়ে যাবে, ব্যাপারটা এরকম আর কি। প্যারিটাল ভিসেরাল প্লুরাগুলো টুগেদার কাছে চলে আসবে এবং স্পেস আমি দিতেছি না। এবং পাস কিন্তু রিমুভ করা অবশ্যই নেসেসারি, কারণ পাস যদি প্লুরাল স্পেসে থেকে যায় তাহলে কী হবে, ক্রনিক ইনফেকশন করতে পারে। পাস থাকলে অবশ্যই অ্যান্টিবায়োটিকও কাজ করবে না, ওইখানে ফাইব্রোসিস হইতে পারে, স্ক্যারিং হইতে পারে, ক্রনিক ইনফেকশন করবে, এটা সহজ কথা। এখন দেখো আমি কীভাবে ড্রেন করবো, ওই যে বলছিলাম ইন্টারকোস্টাল টিউব ইনসার্শন করবো, এবং পাস যদি থিন হয় তাহলে খুব সহজেই এই হোয়াইট বোর্ড ইন্টারকোস্টাল টিউব ড্রেন করে আমরা একটা কন্টেনারে কালেক্ট করি। এবং অবশ্যই টিউবটা যে জায়গায় ইম্পায়ামার ফ্লুইড জমছে, অর্থাৎ এই যে লাং, তো এই লাঙের আমি ধরলাম এখানে প্লুরাল স্পেস, তো আমি ধরলাম ফ্লুইডটা জমছে হচ্ছে ফর এক্সাম্পল এখানে, ঠিক আছে, এখান দিয়ে জমছে। তো এখান দিয়ে যখন জমছে ফ্লুইডটা একেবারে যে নিচের পার্টটা, অর্থাৎ ধরলাম এই পার্টটাতে হচ্ছে আমি নিডলটা ঢুকানোর ট্রাই করবো, কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট পার্ট বা নিচের পার্টগুলোতে ফ্লুইডটা আসার টেন্ডেন্সি থাকে। সো ডিপেন্ডেন্ট পার্ট দিয়ে আমি ঢুকানোর ট্রাই করবো এই হোয়াইট বোর্ড টিউবটা, ঠিক আছে, যেটাকে আমরা টিউব থ্রাকোস্টমি বলি। তো আমরা ইনফেকশনটা যদি এমন দেখি যে যে পাসটা সেটা টার্বিড ঘন বা ফ্রাঙ্ক পাস, অনেক বেশি পাস পাচ্ছি কালেক্ট করে ফ্লুইড, তাহলে এটা কনফার্ম যেটা ইম্পায়ামা হয়েছে, যেহেতু আমি অনেক বেশি টার্বিড ফ্রাঙ্ক পাস পাচ্ছি। আর যদি এমন হয় যে লোকুলেশনস পাচ্ছি আল্ট্রাসাউন্ডে, অর্থাৎ বিভিন্ন কম্পার্টমেন্ট পাচ্ছি, পকেটস অফ পাস ট্রাপ পাচ্ছি ফাইব্রাস ব্যান্ড দ্বারা, তাহলে সেটাও কিন্তু এক ধরনের মানে কমপ্লিকেটেড কেস, কারণ লোকুলেশনস থাকলে যেটা হয় যে আমার ড্রেন করা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। সো এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারি, সিভিয়ারিটিটা বুঝতে পারি, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করে। এবং পাশাপাশি আমাদের টিউব আমরা যখন প্লেস করবো ইন্টারকোস্টাল স্পেস দিয়ে আমি ঢুকাবো ওই যে ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য ইম্পায়ামা ফ্লুইডের,
তো তখন আমরা একটা নেগেটিভ প্রেশার সেখানে ক্রিয়েট করি, কারণ নেগেটিভ প্রেশার ক্রিয়েট করলে একটা সাকশন ফোর্স পাওয়া যায়, কারণ আমি তো আলটিমেটলি পুরুষগুলোকে বের করে আনতে যাচ্ছি সাকশন করে। সো এই জন্য একটা নেগেটিভ প্রেশার, যেটা -5 থেকে -10 সেন্টিমিটার অফ ওয়াটার হয়, এই প্রেশারটা কিন্তু ড্রেনেজ করতে হেল্প করবে। এবং পাশাপাশি আমরা 20 মিলিলিটার নর্মাল স্লাইন দিয়ে রেগুলার বেসিসে ফ্লাশিং করব। ফ্লাশিংটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আমাদের ওই জায়গায় যদি থিক পাস থেকে থাকে, তাহলে ওই থিক পাসটা আমাদের টিউবের মুখটাকে অফ করে দিতে পারে, ক্লক করতে পারে, আটকাই দিতে পারে। এটা যাতে না হয় এই জন্য আমরা নর্মাল স্লাইন দিয়ে প্রতিনিয়ত ফ্লাশিং করার ট্রাই করবো। আচ্ছা, এরপর আসা যাক অ্যান্টিবায়োটিক এর বিষয়টা। অ্যান্টিবায়োটিক আমরা ইমিডিয়েটলি দিব না, আমরা ফার্স্টে ফ্লুইড স্যাম্পল নিয়ে সেটাকে পজিটিভ অর্গানিজম কালচারের মাধ্যমে আইডেন্টিফাই করার ট্রাই করবো। এবং অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ক্লিনিক্যালি যখন নেসেসারি হবে বা স্যাম্পলটা আমরা কালেক্ট করে কালচার করে যে ব্যাকটেরিয়াটা পাবো তারপরেই আমরা দেওয়ার ট্রাই করবো। বাট যদি এমন হয় অর্গানিজমটা আননোন, আমি বুঝতে পারতেছি না অর্গানিজমটা কি, তাহলে আমি ইমফেরিক্যাল থেরাপি অর্থাৎ ডাইরেক্টলি অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি। এটা অবশ্যই ফিজিশিয়ান ডক্টর ভালো বুঝবে যে কখন শুরু করা উচিত। এক্ষেত্রে আইভি বা ইন্টারভেনাস দিতে হবে। আইদার আমি কোএমোক্সিক্লাব দিতে পারি অথবা সেফোরোক্সিব দেবো। কোএমোক্সিক্লাব মানে হচ্ছে আমি এখানে অ্যামোক্সিসিলিন দিচ্ছি, যেটা একটা ব্রড স্পেকট্রাম পেনিসিলিন, সাথে ক্লাভুলিনিক অ্যাসিড দিচ্ছি, দুইটার কম্বিনেশন আর কি। এটা হচ্ছে 1.2 গ্রাম এভরি 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টা পর দিতে হবে 1.2 গ্রাম করে আইভি। এবং সেফোরোক্সিম দেওয়া যেতে পারে, যেটা 12 ঘন্টা পর 1.5 গ্রাম করে দিতে হবে, এটা সেফালোস্পোরিন। হ্যাঁ, এবং এই দুটোর যে কোনো একটা দিব। পাশাপাশি আমি মেট্রোনিডাজল দিব 500 মিলিগ্রাম 8 আওয়ার্স, অর্থাৎ 8 ঘন্টা পর 500 মিলিগ্রাম। এবং মেট্রোনিডাজলটা আমি এই কারণে দিলাম, কারণ যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে, এই সকল ব্যাকটেরিয়াগুলো যাতে সার্ভাইভ না করতে পারে। ঠিক আছে, সো অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো যাতে সার্ভাইভ না করতে পারে, এই জন্য আমি মেট্রোনিডাজলটাও কিন্তু এখানে দিব। এখন কতদিন পর্যন্ত আমার অ্যান্টিবায়োটিক দিতে হবে? অ্যান্টিবায়োটিকটা আমার দিতে হবে যতক্ষণ পর্যন্ত না ইনফেকশন ফুললি রিজলভ হয়ে যাবে, অর্থাৎ ইনফেকশন যতক্ষণ পর্যন্ত না ফুললি সেরে যাবে ততক্ষণ পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিব। কীভাবে বুঝবো সারছে কিনা? আমি যদি দেখি যে আচ্ছা সিআরপি, সিরেক্টিভ প্রোটিন, ডাব্লিউবিসি লেভেল এগুলো নর্মালে চলে আসছে, ঠিক আছে, এগুলো তো বেশি থাকে ইনফ্লামেশন, ইনফেকশন, তো এগুলো যখন নর্মাল চলে আসে তার মানে আচ্ছা ইনফেকশন ফুললি রিজলভ হয়ে গেছে। সাধারণত এই রিজলভ হইতে বা সেরে যাইতে 2 থেকে 4 সপ্তাহ কিন্তু লাগে। এখন কথা হচ্ছে আমি এই যে ট্রিটমেন্টটা দিব, অ্যান্টিবায়োটিক কালচার করার পরে, তো এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমি কি আইভি দিব নাকি ওরাল দিব, এটার কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে কোনটা বেস্ট হবে। হ্যাঁ, যে কোনো একটা দেওয়া যাইতে পারে। এবং ইন্টাপ্লুরাল ফাইব্রিনোলাইটিক্স বিভিন্ন ড্রাগস আমরা দিতে পারি। কেন? কারণ থিক পাস এটা ড্রেন করা খুবই কষ্টসাধ্য। এটার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ফাইব্রিনোলাইটিক্স ড্রাগ দিতে পারি, ডিএনএস দিতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের থিক পাসকে থিন করে দিবে। ওকে, এরপর আসা যাক যে হচ্ছে সার্জারি কখন কখন লাগতে পারে। যদি আমি দেখি যে ড্রেনেস বা অ্যান্টিবায়োটিক্স এগুলো ফেল করে ফেলছে, তাহলে হচ্ছে বা এমন দেখতেছি যে আমাদের যে ভিসেরাল প্লুরা সেটা অনেক বেশি থিক হয়ে গেছে, থিক ফাইব্রাস অ্যাডিশন সেখানে পাওয়া যাচ্ছে। ফলে যেটা হয়েছে যে আমার যে এই লাংটা এক্সপান্ড করতে পারতেছে না, ঠিক আছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে মুভমেন্ট, এক্সপান্ড করতে পারতেছে না, কলাপস হয়ে যাওয়ার চান্স আছে। তখন হচ্ছে আমার সার্জারি লাগবে। এবং সার্জারির ক্ষেত্রে সার্জিক্যাল ডিকর্টিকেশন একটা টার্ম আছে, যেটার মাধ্যমে হচ্ছে আমি এই যে ফাইব্রাস টিস্যুগুলো এগুলোকে রিমুভ করে দিতেছি যাতে লাংটা এক্সপান্ড করতে পারে। ঠিক আছে, ভিসেরাল প্লুরা গ্রোথ থিকেনিং হয়ে গেলে মিললে আমরা এই যে কাজটা করি, যাতে ভিসেরাল প্লুরা থিকেনিংটাকে বাদ দিতে পারি, ফাইব্রাস টিস্যুটাকে রিমুভ করে আমরা লাংটাকে এক্সপান্ড করতে পারি, লাং নর্মাল ফাংশন করতে পারে। কারণ এই এই যে থিকেনিং হয়ে গেছে ভিসেরাল প্লুরাল, এটাই হচ্ছে লাংয়ের মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দিয়েছিল। আর আগেই বলে আসছিলাম যে কমপ্লিকেশন যেগুলো আছে, যেমন ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা, ইম্পায়ামা নেসেসিটেন্স, এগুলোর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার সার্জিক্যাল রিপেয়ার লাগবে। ঠিক আছে, এখন তাহলে কনক্লুশন যদি আমরা করি, নর্মালি আমাদের কী করতে হবে? ফার্স্ট চয়েস হচ্ছে ড্রেনেজ করতে হবে। সেকেন্ড যেটা আমার অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে অর্গানিজমকে আইডেন্টিফাই করার পরে। ঠিক আছে, বাট যদি আমি না করতে পারি তাহলে ইমফেরিক্যাল থেরাপি শুরু করতে পারি। আর ফাইব্রিনোলাইটিক্স দিতে হবে যদি পাসে স্পেশালি থিক হয়, তাহলে সেটাকে থিন করতে। এবং সার্জারি হচ্ছে নন রিজলভিং, অর্থাৎ সারতেছে না, ভিসেরাল প্লুরাতে ঠিক হয়ে গেছে, এখানে ফাইব্রাস বিভিন্ন অ্যাডিশনস থেকে। সো এই সকল ক্ষেত্রে এক্সপান্ড যাতে লাং ঠিকঠাক করতে পারে আমরা সার্জারি করতে পারি, এবং কমপ্লিকেশনের জন্য আমরা সার্জারি করতে পারি। এবং আর্লি অবশ্যই ম্যানেজমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু লাং ফাইব্রোসিস, লাংয়ের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, কলাপস হওয়া, এই বিষয়গুলো কিন্তু হইতে পারে।